হাই, আমি চিনি। আপনারা শুনছেন সাইয়ারা খানের লেখা প্রেম সুধা। সাত সকালে তালুকদার ফেরাতে হইচই পড়ল। বাড়ির ছেলে আজ অনেক দিন পর ফিরে এসেছে। প্রকৃতিতে ঘেরা সম্পূর্ণ চারপাশ। এর মাঝখানে সুন্দর তিনতলা বিশিষ্ট বড় এই তালুকদার বাড়ি। বাড়িটার একদম মুখ বরাবর সামনে বাধাই করা পুকুর। পুকুরটার কিনারায় ঘাট বেঁধে দাঁড়িয়ে আছে সুবিশাল কৃষ্ণচূড়া গাছ। পুরো এলাকাতে এমন বাড়ি দেখা মিলবে না। মেইন সড়কের পাশে এহেন বিলাসবহুল বাড়ি শুধু তালুকদারদের। এদের বাপদাদারাই নাকি কোনো এককালে এই এলাকার জমিদারি করতেন। মুক্তিযোদ্ধার খেতাবও আছে তাদের বাবাদের। তালুকদার বংশটা বেশ বড়। বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও নিজেদের বাড়িঘর ঠিকই আছে এলাকাতে। মাঝে মধ্যে এসে ঘুরে যান, পুরো এলাকা হেঁটে বেড়ান। তবে তৌসিফ তালুকদারের বাবা এখানেই ছিলেন। যদিও তাদের বিদেশে সহ ঢাকায় সুনামধন্য এলাকাতেও বাড়ি আছে, তবে ওই যে বাবা চাচাদের কবর এখানে, মায়ের কবর এখানে, চাইলেও ছেড়ে দূরে যেতে পারেনি ওরা। এলাকায় এই সাইডে সহ আশেপাশে জায়গায় জমি কিনে ক্ষমতা তাদের এখন শিখরে। কালো গাড়িটা মেইন সড়কে সাই সাই চললেও বাড়ির সড়কে আসতেই গতি কমালো। পুকুরের পাশের রোডটা দিয়ে ঢুকতেই দারোয়ান বড় গেটটা খুলল। গাড়ি ঢোকা বের হওয়ার জন্য এই গেটটাই খোলা হয়, অন্যথা ওরা পকেট গেটই ব্যবহার করে। এছাড়াও দেখা যায় রোজার ঈদে শাড়ি লুঙ্গি বিলানোর সময় অথবা কোরবানির ঈদে গোস্ত বিলানোর সময় গেটটা খোলা হয়। কালো গাড়িটা বাড়ির নিচে ঢুকতেই ডোর খুলে বেরিয়ে এলো আদিত্য তালুকদার। তৌফিক তালুকদার ছেলেকে দেখেই প্রশস্ত হাসলেন। আদিত্য বাবাকে দেখেই জড়িয়ে ধরল। পাশেই দাঁড়িয়ে আছে তৌসিফ, সবে ঘুম থেকে উঠে আসার কারণে এখনও পরনে পাতলা একটা টি শার্ট আর ছাই রঙা ট্রাউজার। বাবাকে ছেড়েই চাচাকে জড়িয়ে ধরেও। তৌসিফও পিঠ চাপড়ে বলল, কেমন আছিস? একদম ঠিক। হাউ ওয়াজ দ্য ট্যুর? বেস্ট এবার চাচু। মেজো চাচু কোথায়? তৌফিক তালুকদার পাশ থেকে বললেন, মেজো বাসায় নেই, জরুরি কাজে ফিনল্যান্ড গেল গত রাতে। মুখটা ছোট্ট করে ও বলে তৌসিফকে ছেড়ে দাঁড়ালো আদিত্য। হাসি মুখে জিজ্ঞেস করলো, চাচি কোথায় চাচু? তৌসিফ মৃদু হেসে বলল, ঘুমাচ্ছে। তৌফিক তালুকদার মাঝ থেকে বললেন, আগে উপরে চলো, তোমার আম্মু অপেক্ষা করছে, আগে নতুন চাচি দেখব। বলেই তৌসিফের সাথে তিনতলায় গেল আদিত্য। তৌফিক তালুকদার থামাননি। সত্যি একদিন না একদিন আদিত্য জানবেই। ভালো হবে যদি আগেই জেনে যায়। ভয়টা শুধু তৌসিফকে নিয়ে। আপাতত তৌসিফের ওখানে না গিয়ে ফোনটা হাতে তুলে কাউকে কল দিতে দিতে নিজের ফ্ল্যাটে ঢুকলেন তিনি। পরপর দুইবার নক করার পরও যখন পোস্ট দরজা খুলল না, তখন ব্যাপারটা সম্মানে লাগলো তৌসিফের। ভাতিজার সামনে সে বউয়ের রুমে দরজা নক করছে। আদিত্য কি ভাবছে কে জানে। 22 বছরের আদিত্য নিশ্চিত বিষয়টা স্বাভাবিক চোখে দেখছে না। নতুন বউ তার বরের রুম ছেড়ে পাশের রুমের দরজা আটকে ঘুমাচ্ছে। এবার কিছুটা জোরে নক করতেই উল্টে ধুলটে দরজা খুলে দিল পৌষ। খুলে ঢুলুমুলু পায়ে আবার গেল বিছানায়। তৌসিফ অবাক না হয়ে পারল না। এই মেয়ে কতটা আরামেই না ঘুমাচ্ছে, একদম ঘোড়া বেচে ঘুম যাকে বলে। এগিয়ে এসে ডাকলো তৌসিফ, পৌষরাত। পৌষ স্বভাবসুলভ উত্তর দিল না। তৌসিফের রাগ লাগলো। পৌষের হাত টেনে তুলে বলল, গো ফাস্ট পৌষরাত, ফ্রেশ হয়ে এসো। বাবু তোমাকে দেখেই রেস্ট নিতে যাবে। এতদূর জার্নি করে তোমাকে দেখতে সোজা এখানে এসেছে। মুখে চ্যা শব্দ করে চোখ ডলতে ডলতে বাইরে যেতে নাই পৌষ। তৌফিক তাড়াতাড়ি ওকে ধরে সামনে দাঁড়িয়ে বলে, কি আশ্চর্য, কোথায় যাচ্ছ তুমি? মুখে অন্তত পানি দিয়ে যাও। কেন? মুখ দেখতে এসেছে, দেখবে, এরপর ফুটে যাবে, এত কাহিনী কেন করতে হবে? দীর্ঘশ্বাস ফেলে বিছানায় পড়া ওড়নাটা ওর মাথায় দিয়ে বলল, চলো। গটগট পায়ে বেরিয়ে এলো পৌষ। সোফাতে বসে আপেল চিবোতে চিবোতে ফোন স্ক্রল করছিল আদিত্য। কেউ কাউকে এখনও দেখেনি যদিও। হঠাৎ চিরপরিচিত এক নারীর কণ্ঠ আসতে মুখের আপেলটুকু আর চিবোতে পারল না আদিত্য। পৌষ আদিত্যর দিকে না তাকিয়েই পেছন থেকেই বলল, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায় আদিত্য। দুজনই দুজনকে দেখে অবাকের চরম মুহূর্তে পৌঁছে গেল। ফাঁকা ঢোক গিলল আদিত্য। পৌষ বাকি ঘুমটুকু হাওয়ায় মিলিয়ে গেল। যদিও ও জানতো এই মুহূর্তটা আসবে, কিন্তু ঘুমে থাকায় এতক্ষণ কিছুই মানল না। নিজেকে যথেষ্ট শক্ত রাখতে চাইল পৌষ। নিজের ভালোবাসার মানুষটা এতদিন পর চোখের সামনে দেখছে, অথচ মুখ দিয়ে কথা বের হচ্ছে না কারোর। দুজন থম মেরে গেল একদম। আদিত্য এক প্রকার ছুটে এসে পৌষের সামনে দাঁড়িয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলো, পুষি, এই পুষি, তুমি এখানে এখানে কি করছো? কোনো কাজে এসেছো? কিন্তু এখানে তোমার কি কাজ? এই এই তুমি বেডরুম থেকে বের হলে কেন? কথা বলো পুষি, প্লিজ সে সামথিং। পৌষের চোয়াল কাঁপে। অ্যাডামস অ্যাপেলটা নড়বড়ে হয়।
চোখ দুটো তাদের তৃষ্ণা মেটাতে শুধু দেখেই যাচ্ছে। আদিত্য কোনো কিছু না ভেবে পৌষের গালে হাত রাখল। এই প্রথম আদিত্যর স্পর্শ পেল পৌষ। কোনোদিন কারোর হাত ছুঁয়ে দেখা হয়নি। আদিত্য যেন পাগল হয়ে উঠল। বারবার জিজ্ঞেস করতে করতে আচমকা জড়িয়ে ধরল পৌষকে। এইবার আর নিজেকে থামাতে পারল না পৌষ। প্রিয় মানুষটার স্পর্শে এসে কেঁদে উঠল হু হু করে। তৌসিফ কাজের মেয়েটাকে রান্নাঘরে কফির কথা বলে ড্রয়িং রুমে এসে এহেন দৃশ্য দেখে থমকে গেল। শরীরে থাকা রক্তগুলো পা থেকে মাথায় উঠতেও সময় নিল না। তীব্র শব্দে গর্জে উঠব, আদিত্য! এই প্রথম তৌসিফকে আদিত্য বলে ডাকলো। মুহূর্তে ছিটকে পৌষকে ছেড়ে দিল আদিত্য, কিন্তু পৌষ মানল না। ও গিয়ে আদিত্যের হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও আদি, মাফ করে দাও। আই ওয়াজ হেল্পলেস। আমি সরি আদি। তৌসিফ এসে এবার হ্যাঁচকা টানে নিজের বুকে নিয়ে নিল পৌষকে। আদিত্যর দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, বাসায় যা। ছুটে চলে গেল আদিত্য। তবে পৌষ, ও তো ছটফট করতে লাগলো। নিজেকে শক্ত রাখা তেজি মেয়েটা আদিত্যর কাছে যেতে চাইলো, বলতে চাইলো তাকে সব কিছু। সে মাপ চাইতে চাইলো আদিত্যর থেকে। অথচ তৌসিফ ভাবল অন্য কিছু। ওর বউ কিনা ওরই ভাতিজার সাথে। মাথা খারাপ হতে সময় লাগলো না ওর। হাত পা ছুঁড়ে আদিত্যর কাছে যেতে চায় পৌষ। তৌসিফ ওর হাত টেনে রুমে নিয়ে দরজাটা ধম করে বন্ধ করে দিল। বিকট দুটো ধমকে ভয়ে ছিটকে গেল পৌষ। তৌসিফ পৌষের গালটাতে আঙিয়ে চেপে ধরে দাঁত খামটি মেরে প্রশ্ন করল, তোর আশিক আদিত্য ছিল? ব্যথায় কুকড়ে উঠে পৌষ কোনো মতে বলো, ব্যথা পাচ্ছি, ব্যথা পাচ্ছি। এই চুপ, বল তোর এই লাফাঙ্গা প্রেমিক আদিত্য, বল। বিকট ধমক দিয়ে জিজ্ঞেস করে গালের চ্যাপটা দীর্ঘ করে তৌসিফ। ওর মাথায় খুন চেপেছে এই মুহূর্তে। পৌষ কান্না করতে করতে মাথা নেড়ে সাই জানাতেই তৌসিফ হঠাৎ ওর গলা চেপে ধরে বলে, মুখে বল। গলায় চেপে ধরায় কিছুতেই বলতে পারল না পৌষ। তৌসিফ চাপটা আরেকটু জোরে দিয়ে দেয়ালে ঘেঁষিয়ে বলল, বল। গলায় চাপ দেওয়া হাতটা ছেড়ে দিল তৌসিফ। দুই হাতে গলা চেপে ধরে ফ্লোরে বসে কাশতে লাগলো পৌষ। দানবীয় লাগছে তার কাছে তৌসিফকে। এই লোক এত কেন ক্ষেপে গেল? সে কি সত্যিই জানতো না আদিত্য পৌষকে ভালোবাসে? রাগে হিতাহিত জ্ঞান মুহূর্তেই হারিয়ে ফেলল তৌসিফ। আজও ভিন্ন হলো না। তাকে ধোঁকা দেওয়ার সাহস কে করল? এত জঘন্য অনুভূতি থেকে পালাতে চাইল আপন ভাতিজার প্রেমিককে কিনা ও বউ করে নিয়ে এসেছে। রাগে গা কাঁপছে ওর। সাইড টেবিল থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে ঠোঁটের ভাঁজে গুঁজল। ভয়ে ভয়ে ওর দিকে তাকিয়ে আছে পৌষ। একটু দূরেই পানি রাখা। এই মুহূর্তে পানির দরকার। কাশতে কাশতে গলা ব্যথা করছে। কোনো মতে উঠে যেই না পানির গ্লাসটা তুলবে, অমনি হঠাৎ তৌসিফের থাবার শিকার হলো। জ্বলন্ত সিগারেটটা পেছন থেকে ওর পেটে চেপে ধরতেই আঁতকে উঠে চিৎকার করল পৌষ। তৌসিফ থামল না। জ্বলন্ত সিগারেটটা এবার ঠিক পৌষের বুকে চেপে ধরল। ছুটতে চায় পৌষ, পালাতে চায়, তবে পারে না। ওর এক একটা আত্মচিৎকারে দরজার বাইরের উপস্থিত প্রতিটা কাজের লোক কেঁপে ওঠে। তৌসিফের রাগ সম্পর্কে তারা অবগত, কিন্তু ছোট্ট মেয়েটা তো অবগত না। অতীত। আদিত্য আর পৌষ দুজনকেই একই শিক্ষক পড়াতো। যদিও আদিত্য ওর থেকে 2-3 বছরের বড়, তবে ইংরেজিটা পড়ানোর সুবাদে গ্রামারের পাঠটা মাঝে মধ্যে মিলে যেত। পৌষের একটা বই স্যার একবার দিতে বলল আদিত্যকে। ফোন করে হেমন্তকে বলে যাতে পৌষ গ্রামার বইটা আদিত্যদের বাসায় পৌঁছে দিতে। আদিত্যের পরীক্ষা। হেমন্ত তখন কাজে যাচ্ছিল, বিধায় নিজে দিতে পারেনি। চৈত্র বা জ্যৈষ্ঠও বাসায় নেই। অবশেষে পৌষ পাশের বাড়ির চাচাতো বোনকে নিয়ে যায় তালুকদার বাড়িতে। এই বাড়ি এলাকা সবাই চেনে। এই পথ ধরে কলেজে যেত পৌষ। সেদিনই প্রথম এ বাড়িতে পা রাখেও। দারোয়ান জানায় 2 তলায় থাকেন আদিত্যরা। পৌষ ভদ্রভাবে বইটা আদিত্যকে দিতেই আদিত্যর মা জোর করে ওকে টেনে বসায় ভিতরে। অস্বস্তিতে হাঁসফাঁস করা পৌষকে দেখেই আদিত্য হেসে বলে, কি হয়েছে পুষি, তুমি কি কমফোর্টেবল ফিল করছো না? না আসলে ভাইয়া, আমার নামটা পৌষরাত। কিন্তু তোমার এই ছোট্টখাটো মুখটা দেখে একদম বিড়াল বিড়াল লাগে, আদুরে বাচ্চা একটা, তাই তোমাকে পুষি ডাকলাম। পৌষের বুক এমনিতেই ধুকপুক করছে। আদিত্যর এত কথা বলাতে তা বেড়েছিল কয়েক গুণ। এরপর কতদিন গেল, কীভাবে যেন ফেসবুকেও একদিন কথা বলা শুরু হলো। বাহানাটা ছিল আজব। কোনো এক অ্যাপ পৌষকে ইনস্টল করে কোড চাইছিল আদিত্য। এসব কিছু করে ও ইনকাম করে। পৌষ ওই দিন অনেক চেষ্টা করেও কোড দিতে পারেনি, কেন যেন হলোই না। হেমন্ত তখন ওকে নতুন ফোন কিনে দিয়েছে। এত সব ও বুঝতো না। ধীরে ধীরে কথা বাড়ল। কলেজের বাইরে আদিত্য দাঁড়িয়ে থাকতো মাঝে মধ্যে। কেউ যাতে না চেনে তাই মুখে মাস্ক পরে সানগ্লাস চোখে দিয়ে রাখত। সাহস জগিয়ে একদিন আদিত্য কথা বলতে এগিয়ে এসেছিল পৌষের কাছে।
সেদিন ছিল পৌষের কলেজের শেষ দিন, সামনেই তার ফাইনাল পরীক্ষা। বিদায় অনুষ্ঠানে শাড়ি পরে আসাতে ওকে দেখে লোভ সামলা দিতে পারেনি আদিত্য, তাই তো ছুটে এসে কথা বলতে চায়। ওকে নির্মম পরিহাসে বড় চাচা সেদিন নিতে যায় পোষকে। এসেই দেখে নাক মুখ ঢেকে রাখা এক ছেলে পোষকে একটা গোলাপ দিচ্ছে। ব্যাস, কাণ্ড সেদিনই ঘটে গেল। বাসায় এসেই তুলকালাম লেগে যায়। পৌষকে কিছুতেই আর পড়াবেন না তিনি। তবে পৌষের চড়া গলা আর হেমন্তের জন্য পরীক্ষাটা দিয়েছিল। ভার্সিটিতে ভর্তিও হয়েছে এবছর এক প্রকার যুদ্ধ করে। ভাগ্যক্রমেই একই ভিন্ন ডিপার্টমেন্টে আদিত্য আর পৌষ। ওর 19তম জন্মদিনের রাতে আদিত্য হঠাৎই কল করে সে জানায় ম্যারিন ট্যুরে যাচ্ছে সে। হয়তো মাস 3-4 লাগবে। এসেই বাসায় জানাবে পৌষের কথা। যদিও ওর বাবা জানে, তবে এখন পর্যন্ত কিছু বলেনি। তবে পৌষের মনে মনে পছন্দ ছিলই বটে, তাই তো সেদিন ওয়াদা করে শক্ত মনের মেয়েটা সে অপেক্ষা করবে। বর্তমানে আদিত্যদের ফ্ল্যাট থেকে চিল্লির শব্দ আসছে। তৌসিফ ওদিকে যেতে গিয়েও গেল না। মাথা ঠান্ডা করা প্রয়োজন ওর। নিজেকে সামলে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করেও সময় নিয়ে ভাবে কিছু জিনিস। মাথা ঠান্ডা করে বের হতেই দেখে ভয়ে এখনও লুকিয়ে বসে আছে পৌষ। মায়া হয়েও হলো না তৌসিফের। কিভাবে আদিত্যর বুকে গেল ও? চোখ বুজে নিজেকে শান্ত করে পৌষের কাছে গিয়ে ওকে টেনে তুলল। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে এসো। প্রথম তৌসিফের এক কথায় পৌষ ওয়াশরুমে গেল। তৌসিফ বাঁকা হাসল। ডোজ কাজে দিয়েছে। যদিও রাগটা ছিল বড় ভাই আর পৌষের চাচার উপর বেশি, তবে তা উঠিয়েছে পৌষের ওপর। প্লেটে করে খাবার নিয়ে এসে দেখল পৌষ হাত পা গুটিয়ে বিছানায় বসা। তৌসিফ ওর সামনে খাবার রেখে বলল, খেয়ে নাও। মাথা নিচু করে মুখে খাবার দেয় পৌষ, কিন্তু গিলতে পারে না। গলা ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে এলো ওর। কোনো মতে বলল, গিলতে পারছি না। খেতে বলেছি, খাবে। বলেই চলে যায় তৌসিফ। মুখে খাবার নিয়েই কেঁদে ফেলে পৌষ। তৌসিফ হাতে করে একটা স্যুপের বাটি নিয়ে ফেরত আসে। পৌষের সামনে দিয়ে বলে, ধীরে ধীরে খাও। কোনো মতে অর্ধেক খায় পৌষ। তৌসিফ হঠাৎ ওর পেটে হাত রাখে। চমকায় পৌষ, তবে লাভ হয় না। কিছু বলার আগেই মুখ দিয়ে বেরিয়ে আসে উফ শব্দ। পেটে বরফ ধরেছে তৌসিফ। দাঁত চেপে বিছানার চাদরটা খামচে ধরেও। তৌসিফ তাকালো ওর মুখ পানে। চোখ মুখ খিচে আছে মেয়েটা। আস্তে ধীরে যখনই ওর বুকের দিকে উঠতে চাইল, তখনই অসহায় চোখে তাকিয়ে নিচু স্বরে পৌষ বলে, প্লিজ না। আমি না তো কে? চোখ নেয় পৌষ। ওর জামাটা বুকের দিক থেকে সরিয়ে তাতে বরফের খণ্ড ধরে তৌসিফ। হাত পা অবশ হয়ে আসে পৌষের। কি হচ্ছে তার সাথে এসব? আজকের জন্য এটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।